দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যু নিয়ে গুরুতর অভিযোগ করল জামায়াত। এদিকে গুলশানের চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টা জড়িত কিনা স্পষ্ট করা দরকার, বলছেন সালাউদ্দিন। ওসিকে ল্যাংটা করে তাড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পদ হারালেন বিএনপি নেতা। এবং সর্বশেষ জানাবো, টিউলিপের বাংলাদেশে নাগরিকত্ব রয়েছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যু নিয়ে গুরুতর অভিযোগ করল জামায়াত। প্রখ্যাত ধর্মীয় আলোচক ও ইসলামী চিন্তাবিদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যু নিয়ে গুরুতর অভিযোগ করেছে জামায়াত। দলটির আমির ডক্টর শফিকুর রহমানের দাবি, 2023 সালের 14 আগস্ট রাতে পিজি হাসপাতালে প্রিজন সেলে চিকিৎসার অবহেলার কারণে সাঈদীর মৃত্যু হয়। এক বিবৃতিতে এ অভিযোগ করেন তিনি। বিবৃতিতে বলা হয়, 2023 সালের 14 আগস্ট রাতে পিজি হাসপাতালে প্রিজন সেলে চিকিৎসায় অবহেলার কারণে বাংলাদেশ জামায়াত ইসলামীর সাবেক নায়েবে আমির, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ইন্তেকাল করেন। তাকে কাশিমপুর কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকায় এনে সন্ধ্যায় পিজি হাসপাতালে ভর্তি করা হয়। জামায়াতের আমির অভিযোগ করেন, হাসপাতালের ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষ তার চিকিৎসার যথাযথ পদক্ষেপ নেয়নি। চিকিৎসায় অবহেলার বহু তথ্য প্রচারিত হয়েছে। ওই অবস্থায় তার সন্তান ও স্ত্রীকে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। এমনি এক পরিস্থিতিতে পিজি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ইন্তেকালের পর ঢাকায় তার জানাজা আদায় করতে দেওয়া হয়নি। লাখ লাখ তৌহিদি জনতা ঢাকায় জানাজা আদায়ের দাবি জানালে পুলিশ তাদের ওপর কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও গুলি চালিয়ে শত শত লোককে আহত করে। অবশেষে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর লাশ তার পিরোজপুর গ্রামের বাড়িতে নিয়ে নামাজে জানাজা ও দাফন সম্পন্ন করা হয়। লাখ লাখ তৌহিদি জনতা আল্লামা সাঈদীর জন্য অশ্রুসিক্ত চোখে আল্লাহর কাছে দোয়া করেন। তিনি বলেন, আল্লামা সাঈদী এখন আমাদের মধ্যে নেই। তিনি তার জীবন ও কর্ম আমাদের জন্য দৃষ্টান্ত হিসেবে রেখে দিয়েছেন। অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে তিনি দেশে বিদেশে কুরআনের তাফসির করেছেন। তার অসংখ্য বক্তব্য ও ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে এবং মানুষ তার রেখে যাওয়া বক্তব্যে আকৃষ্ট হয়ে ইসলামী আদর্শ উজ্জীবিত হচ্ছেন। সাঈদীর বর্ণাঢ্য জীবন নিয়ে বিবৃতিতে বলা হয়, জাতীয় সংসদের সদস্য, বিভিন্ন সংসদীয় কমিটির চেয়ারম্যান এবং সদস্য হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। তার রচিত ইসলামী সাহিত্য, তাফসির ও সিরাত গ্রন্থ যুগ যুগ ধরে মানুষকে আলোর পথ দেখাবে। তার প্রতিষ্ঠিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইসলামের দায়ী ও মুফাসসির তৈরি হয়ে তার রেখে যাওয়া অসমাপ্ত কাজ আঞ্জাম দেবে ইনশাআল্লাহ। আমি তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। ডক্টর শফিকুর রহমান আরও বলেন, আমরা গভীর ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা স্মরণ করছি তার ইলম, দাওয়াত ও ত্যাগময় জীবনকে। তিনি ছিলেন সত্য ও ন্যায়ের এক নির্ভীক কণ্ঠস্বর, যিনি সারা জীবন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা ও মানবতার কল্যাণে কাজ করে গেছেন। তিনি আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করেছেন, তবুও তার কর্মপন্থা আমাদের মধ্যে বেঁচে আছে। এই কর্মপন্থার পথ ধরে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে মানবিক মর্যাদা সম্পন্ন একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র গঠনে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মর্যাদা দান করুক। তার দাওয়াতি কর্মপন্থা আমাদের জীবনে বাস্তবায়নের তৌফিক দিক এবং তার রেখে যাওয়া সংগ্রামের ধারা অব্যাহত রাখার শক্তি দিন। তার প্রত্যাশা ছিল শাহাদাতের মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুকে শহীদি মৃত্যু হিসেবে কবুল করুন। আমি জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মী এবং প্রিয় দেশবাসীকে আল্লামা সাঈদীর জীবনের স্বপ্ন, একটি কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। গুলশানে চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টা জড়িত কিনা স্পষ্ট করা দরকার, বলছেন সালাউদ্দিন। গুলশানে চাঁদাবাজির ঘটনা অন্তর্বর্তী সরকারের কোন উপদেষ্টা জড়িত কিনা তা স্পষ্ট করা দরকার, সবটা জনগণের সামনে তুলে ধরা দরকার বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সালাউদ্দিন আহমেদ বলেন, গুলশানে চাঁদাবাজি কাণ্ডে উপদেষ্টাদের কেউ জড়িত কিনা তা স্পষ্ট করা দরকার, জনগণের সামনে তুলে ধরা দরকার। যদি এই ঘটনায় তদন্ত না হয়, উপদেষ্টাদের বিষয়ে আরও প্রশ্ন উঠবে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত হওয়া উচিত। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য পরিহার করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা কিংবা বয়কট করবে, জাতীয় রাজনীতি থেকে তারা মাইনাস হবে। প্রসঙ্গত, রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আখতারের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর একটি স্বীকারোক্তিমূলক বক্তব্য রাতে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, যেখানে একজন উপদেষ্টার সঙ্গে ভোররাতে গুলশানের একটি হোটেলের সামনে সাক্ষাৎ ও আলোচনার কথা বলেন তিনি। ওসিকে ল্যাংটা করে তাড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পদ হারালেন বিএনপি নেতা।
কক্সবাজারের মহেশখালী থানার ওসিকে ল্যাংটা করে তাড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার মহেশখালী দ্বীপের আক্তার হোসেন নামে এক বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশখালী থানার ওসিকে অশোভন গালিগালাজ করে হুমকি এবং সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কক্সবাজার জেলা বিএনপির সদস্য ও দলের মহেশখালী পৌরসভা কমিটির সাবেক আহ্বায়ক আক্তার হোসেনের প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। এর আগে বিকালে মহেশখালী উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক প্রয়াত শফিউল্লাহ শফির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা আক্তার হোসেন বলেন, মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক আওয়ামী লীগের দোসরদের নিয়ে চা খান অফিসে। ওসি সাহেব, দোকান বন্ধ করেন আপনাকে ল্যাংটা করে মহেশখালী থেকে তাড়িয়ে দেওয়া হবে। এমন বক্তব্য দেওয়ার পর মহেশখালী জুড়ে তোড়পাড় সৃষ্টি হয়। তবে এ ঘটনায় মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার প্রতিক্রিয়া নেওয়া সম্ভব হয়নি। উল্লেখ্য, গত বছরের 5ই আগস্ট আওয়ামী সরকার পতনের পর বিজয় মিছিলের সন্ধ্যায় পৌরসভায় বানিয়ে সন্ত্রাসী হামলার শিকার হন মহেশখালী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও মহেশখালী উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিউল্লাহ শফি। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় 13ই আগস্ট মৃত্যু হয় তার। টিউলিপের বাংলাদেশি নাগরিকত্ব রয়েছে। শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বাংলাদেশি নাগরিকত্ব রয়েছে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের আইনজীবী যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে এ তথ্য জানিয়েছে। যদিও টিউলিপের দাবি তার বাংলাদেশি নাগরিকত্ব নেই। যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার ও বর্তমান পার্লামেন্ট সদস্য টিউলিপ এখন বাংলাদেশে বিচারের মুখোমুখি। বিধি বহির্ভূতভাবে সরকারি প্লট নেওয়ার অভিযোগে চলতি সপ্তাহে টিউলিপের বিরুদ্ধে করা মামলার শুনানির ফাঁকে দুদকের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ সুলতান মাহমুদ ফিনান্সিয়াল টাইমসকে বলেন, যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টি ওই এমপি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি হিসেবে বাংলাদেশি পাসপোর্ট ও পরিচয়পত্র গ্রহণ করেছেন এবং ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন। সুলতান মাহমুদ বলেন, টিউলিপের ঠিকানা, একাধিক পাসপোর্ট এবং ভোটার তালিকায় তার নাম সব পাওয়া গেছে। আমরা যথাসময়ে এগুলো দাখিল করব। এ ধরনের নথিপত্র থাকে বাংলাদেশের এমন কয়েকটি দপ্তর বা সংস্থার সঙ্গে যোগাযোগ করেছেন ফিনান্সিয়াল টাইমস। তাদের কাছে এসব কাগজপত্রের অনুলিপি আছে বলে তারা নিশ্চিত করেছেন। টিউলিপ এই বিচারককে হয়রানি ও প্রহসন আখ্যায়িত করেছেন। টিউলিপ অনেক আগে থেকে দাবি করে আসছেন তিনি বাংলাদেশি নাগরিক নন। 2017 সালে তিনি সাংবাদিকদের বলেছিলেন, আপনি কি আমাকে বাংলাদেশি বলেছেন? আমি ব্রিটিশ, আমি বাংলাদেশি নই। টিউলিপ সিদ্দিকের আইনি পরামর্শক প্রতিষ্ঠান স্টিফেনসন হারউডের একজন মুখপাত্র এসব নথির অস্তিত্ব অস্বীকার করেছেন এবং সেগুলোকে জাল বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, টিউলিপের কখনো বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি ছিল না এবং তিনি শিশু বয়স থেকে কোনো পাসপোর্ট নেননি। আইন বিশেষজ্ঞদের মতে টিউলিপের নাগরিকত্বের প্রশ্নটি বাংলাদেশের আইনে তার বিচার হতে পারে কিনা সেটাকে প্রভাবিত করে না। তবে আদালতে আনুষ্ঠানিক বিচার শুরুর কয়েকদিন আগে তার সততা নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় অস্বস্তিকর হতে পারে বলে মনে করা হচ্ছে। টিউলিপ সিদ্দিকের খালা শেখ হাসিনা গত বছরের আগস্টে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত হন। খালা, মা ও দুই ভাই বোন সহ টিউলিপের বিরুদ্ধে ঢাকায় পূর্বাচলের নতুন শহর প্রকল্পে বেআইনিভাবে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ আনে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির আইনজীবীরা দাবি করেন, প্লট পাওয়ার যোগ্যতার নিয়ম এড়াতে রাজনৈতিক প্রভাব ব্যবহার করেছেন টিউলিপ সিদ্দিক। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।